আজ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে অতি সাধারণ সরল সোজা ছেলে যে কখনো কল্পনাও করতে পারেনি তার জীবন একদিন পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। এক রহস্যময় ঘোড়া, আগুনের মতো জ্বলজ্বলে এক পাখি, আর এক ভয়ঙ্কর রাজা, এইসব মিলে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য দুঃসাহসী অভিযান। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শস্যক্ষেতের মধ্যে রাতের অন্ধকারে বিদ্যুতের গতিতে কিছু একটা ছোটাছুটি করছে। অদ্ভুত এই প্রাণীর কারণে কৃষকের জমির বেশ ক্ষতি হয়। পরদিন সকালে ক্ষেতের মালিক এসে দেখেন কেউ বা কিছু তার ফসল তছনছ করে দিয়েছে। রাগে ফুঁসতে থাকেন তিনি। তার 3 ছেলেকে ডেকে আনেন। তার ছোট ছেলের নাম জন, যাকে গ্রামবাসীরা একটু বোকাশোকা বলেই মনে করে। বাবার নির্দেশে 3 ভাইকে রাতের বেলা শস্যক্ষেত পাহারা দিতে হবে যেন দুষ্কৃতকারীকে ধরা যায়। তবে জনের 2 ভাই তাকে ফাঁদে ফেলে দায়িত্বটা তার ঘাড়েই চাপিয়ে দেয়। বোকাশোকা জনও কিছু না বুঝে রাজি হয়ে যায়। রাতে জন একা বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে তাকাতেই চোখ চড়ক গাছ। বিশাল আকৃতির সাদা একটা ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে। অবাক জন বুঝতে পারে এটাই তার বাবার শস্য নষ্টের কারণ। তাই ঘোড়াকে ধরার জন্য সে দ্রুত একটা দড়ি বানিয়ে তার দিকে ছুঁড়ে মারে। কিন্তু দড়ি পড়তেই ঘোড়াটি দৌড় দিতে শুরু করে। জন দড়ি শক্ত করে ধরে রেখে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বাধ্য হয়ে সে ঘোড়াটার পেছন পেছন দৌড়াতে থাকে। এই টানা হেঁচড়ার ফলে শস্যক্ষেতের আরো বেশি ক্ষতি হতে থাকে। দীর্ঘ ধাওয়া শেষে বিশাল সাদা ঘোড়াটি এক সময় যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। জন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তার মনে দয়া জাগে। সে চায় না ঘোড়াটি এভাবে মারা যাক, তাই দ্রুত উইকিন্ডি মিলের সাহায্যে ঘোড়াটিকে পানি থেকে বের করে আনে। তবে তখন ঘোড়াটির অসহায় চেহারা দেখে জনের আরো মায়া হয়। সে সিদ্ধান্ত নেয় তাকে মুক্তি দেবে। তবে মুক্তি করার আগে সে ঘোড়ার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নেয়। ঘোড়াটি আর কখনো তাদের শস্যক্ষেত নষ্ট করবে না। ঘোড়াটি যেন সম্মতি জানায়, আর জন তাকে ছেড়ে দেয়। মুক্তি পেয়ে ঘোড়াটি আনন্দে লাফিয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে জন ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তার আঙিনায় দাঁড়িয়ে আছে 2টি চমৎকার ঘোড়া। তখনই সে একটি গাইবি আওয়াজ শুনতে পায়, যা বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। এ কথা শুনে জন ভয় পেয়ে চারিদিকে তাকায়। তখনই সে দেখতে পায় পাশে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট সুন্দর ঘোড়া। বিস্ময়ের শেষ থাকে না যখন সে বুঝতে পারে এটি সেই ঘোড়ারই বাচ্চা, যাকে সে আগের রাতে বাঁচিয়েছিল। অবাক কাণ্ড! ছোট ঘোড়াটি মানুষের মতো কথা বলতে পারে। সে জানায় তার মা জনের ব্যবহার দেখে এতটাই খুশি হয়েছে যে তাকে এই 2টি ঘোড়া উপহার পাঠিয়েছে। জন মুগ্ধ হয়ে উপহার পাওয়া ঘোড়াগুলোর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সকালে জনের বাবা যখন তার শস্যক্ষেতের অবস্থার কথা জানতে পারেন তখন প্রচন্ড রেগে যান। তিনি জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসেন। জন বুঝতে পারে বাবা এবার তাকে ছাড়বেন না, তাই সে দ্রুত আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ছোট ঘোড়াটি তাকে বলে, আমার পিঠে উঠে পড়ো। জন দ্বিধা না করে ঘোড়ার পিঠে উঠে পড়ে, আর পরক্ষণেই ঘোড়াটি বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন বিস্মিত হয়ে যায়। এরপর জনের মনে পড়ে সে বাকি 2 ঘোড়াকে আস্তাবলে ফেলে এসেছে। তখন ছোট ঘোড়াটি জোরে একটি সিটি দেয়। বিস্ময়কর ভাবে সেই সিটির শব্দ শুনে ঘোড়া 2টি ছুটে চলে আসে। এবার জন সিদ্ধান্ত নেয় এই 2টি ঘোড়া বাজারে বিক্রি করবে। বাজারে গিয়ে দেখে সবাই ঘোড়া 2টির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সবাই এগিয়ে এসে কিনতে চায়। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, এই বেঞ্চে বসে থাকা মানুষটির কাছে ঘোড়া 2টি বিক্রি করো। কিন্তু জন এতে রাজি হয় না। সে ভাবে রাজার কাছে বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। তাই জন রাজদরবারে হাজির হয়। তবে সেখানে গিয়ে বিপদে পড়ে। রাজ্যের মন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, এই ছেলে নিশ্চয়ই ঘোড়া 2টি চুরি করেছে। এরপর তারা জনের কাছ থেকে ঘোড়া 2টি নিয়ে নেয়, কিন্তু বিনিময়ে 1 টাকাও দেয় না। জন খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন ছোট ঘোড়াটি আবার সিটি বাজায়। এদিকে সেই 2 ঘোড়া রাজার গাড়ি টানছিল। সিটি শোনার সঙ্গে সঙ্গেই তারা জনের দিকে ছুটে আসে। ফলে রাজার গাড়ি উল্টে গিয়ে সরাসরি আটার বস্তার উপরে পড়ে। রাজার মাথা থেকে পা পর্যন্ত আটায় মাখামাখি হয়ে যান। প্রজাদের সামনে এভাবে হাস্যকর অবস্থায় পড়ে গেলেও রাজা কিছুই বলেন না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। এরপর তিনি সিদ্ধান্ত নেন ঘোড়া 2টির দাম জনকে দেবেন, কিন্তু মন্ত্রী রাজাকে অন্য পরামর্শ দেয়, ওকে আমাদের রাজদরবারে কাজ করার সুযোগ দিন, তাতে আমরা এর কাছ থেকে অপমানের বদলা নিতে পারবো। রাজা জনকে রাজদরবারে
ঘোড়া দুটি দেখাশোনার দায়িত্ব দেন। জন এই কাজে রাজি হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম আর বুদ্ধিমত্তা সবার নজরে আসে, আর ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। তবে এই বিষয়টি রাজার একদমই পছন্দ হয় না। তখন মন্ত্রী রাজাকে পরামর্শ দেয়, জনকে এমন একটা কাজ দিন যা করা অসম্ভব, আর সেটা করতে না পারলেই আমরা তাকে শাস্তি দিতে পারবো। এরপর সে আরো বলে, আপনি জনকে ফায়ারবার্ড নিয়ে আসতে বলুন। আজ পর্যন্ত কেউ এই পাখির সন্ধান পায়নি, জনও পারবে না, আর ব্যর্থ হলে তখন আমরা তাকে ফাঁসি দিতে পারবো। মন্ত্রীর এই বুদ্ধি রাজা খুব পছন্দ করেন। এরপর তিনি জনকে আদেশ দেন, তোমার ফায়ারবার্ড এনে দিতে হবে। জনও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি হতাশ হয়ে পড়ে। সে জনকে সতর্ক করে দিয়ে বলে, তোমার এই কাজে রাজি হওয়া উচিত হয়নি। ফায়ারবার্ডকে ধরতে যাওয়া খুবই বিপজ্জনক। যারা আজ পর্যন্ত এটি খুঁজতে গিয়েছে তারা কেউই ফিরে আসেনি। কিন্তু রাজাকে কথা দিয়ে ফেলার কারণে জনের আর পিছু হটার উপায় থাকে না। তখন ছোট ঘোড়াটি তাকে একটি গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের নিচে দাঁড়ায়। ঘোড়াটি বলে, ফায়ারবার্ড এই বাদাম খুব পছন্দ করে, আর যখনই সে এগুলো খায় তখনই গভীর ঘুমে চলে যায়। তাই আমরা সহজেই তাকে ধরতে পারবো। জন ও ছোট ঘোড়াটি ফায়ারবার্ডের আসার জায়গায় গিয়ে মাটির উপর বাদাম ছড়িয়ে দেয়। তারপর তারা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই মাটি কাঁপতে শুরু করে, আর বাদামের গন্ধ পেয়ে মাটির নিচ থেকে ফায়ারবার্ড বেরিয়ে আসে। সে একে একে সব বাদাম খেয়ে ফেলে। আর ঠিক যেমনটা ঘোড়াটি বলেছিল, খাওয়ার পরপরই ফায়ারবার্ড গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। জন ফায়ারবার্ডকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই পাখিটির ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে জনের দিকে ধেয়ে আসে, আর তার ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে পুরো আইল্যান্ডে আগুন ছড়িয়ে পড়ে। জন দ্রুত চিন্তা করে দেখে তার হাতে আর একটি মাত্র বাদাম আছে। ফায়ারবার্ড তাকে ধরার আগেই সে শেষ বাদামটি পাখিটির দিকে ছুঁড়ে দেয়। পাখিটি সেটি খেয়ে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সুযোগে জন দ্রুত লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর ফায়ারবার্ডের ঘুম ভাঙে। তখন সে ছটফট করতে থাকে আর করুণ স্বরে কাঁদতে শুরু করে। এই দৃশ্য দেখে জনের মন খারাপ হয়ে যায়। অবশেষে সে দয়া করে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। মুক্তি পেয়ে ফায়ারবার্ড অত্যন্ত খুশি হয়। সে জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উড়ে চলে যায়। তবে যাওয়ার আগে জনকে একটি পালক উপহার দিয়ে যায়, একটি জ্বলজ্বলে আগুনের মতো উজ্জ্বল পালক। জন তখন ঘোড়াটিকে জিজ্ঞাসা করে, এখন কি হবে? রাজা কি আমাকে বিশ্বাস করবে? ঘোড়াটি বলে, আমি নিশ্চিত রাজা তোমাকে ক্ষমা করবে না, তবে এই পালক তোমার পক্ষে প্রমাণ হতে পারে। এরপর জন রাজার দরবারে ফিরে যায় এবং পুরো ঘটনাটা সবার সামনে খুলে বলে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন আগুনের মতো জ্বলজ্বলে পালকটি দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে পালক আর আগুনের মতো জ্বলছিল না। রাজা তখন রেগে গিয়ে ঘোষণা করেন, এই ছেলে মিথ্যাবাদী, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। জনকে ফাঁসি দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়। তখনই হঠাৎ আকাশ থেকে ফায়ারবার্ড উড়ে আসে। বিশাল জ্বলজ্বলে পাখিটিকে চোখের সামনে দেখে সবাই হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে রাজা ও তার মন্ত্রী বুঝতে পারে জন সত্যিই ফায়ারবার্ডের দেখা পেয়েছিল। প্রজারা খুশিতে চিৎকার করে ওঠে, আর জনের কথাও সবাই বিশ্বাস করে নেয়। রাজা চাইলেও জনকে আর শাস্তি দিতে পারবে না, বরং বাধ্য হয়ে তাকে রাজদরবারে আরো বড় পদে প্রমোশন দিতে হবে। ফায়ারবার্ডের ঘটনাটি রাজাকে আরো বেশি ক্ষিপ্ত করে তোলে। সে মনে মনে ঠিক করে যে কোনো উপায়ে জনকে হত্যা করতেই হবে। তখন মন্ত্রী আবারও রাজাকে কুপরামর্শ দেয়। সে বলে, জনকে এবার বরফের দেশে পাঠিয়ে দিন রাজকুমারীকে নিয়ে আসার জন্য। সে কোনোভাবেই এই কাজ করতে পারবে না, আর ব্যর্থ হলেই আমরা তাকে মেরে ফেলতে পারবো। আর যদি কপাল জোরে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথা শুনে রাজা খুব খুশি হয়। এরপর তিনি জনকে আদেশ দেন, আমার জন্য বরফের দেশের রাজকুমারীকে নিয়ে এসো। জনের আর উপায় থাকে না। সে ছোট ঘোড়াটিকে নিয়ে বরফের দেশের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ পথ পেরিয়ে তারা একসময় বরফ আচ্ছাদিত বিশাল পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। সেখানে তারা দেখে একটি বিরাট বরফের দরজা, কিন্তু সমস্যাটা হলো এই দরজা কিভাবে খোলা যাবে তা তারা বুঝতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে ফায়ারবার্ডের একটি পালক উড়ে এসে দরজার ভেতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই শক্ত বরফ গলে গিয়ে পানি হয়ে যায়, কিন্তু বরফ গলার ফলে প্রবল স্রোত তৈরি হয়, যা জন ও তার ঘোড়াকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। জন কোনো রকমে পরিস্থিতি সামলে নিয়ে বরফের রাজ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে সে দেখে অনেকগুলো রাজকুমারী বরফের মধ্যে ঘুমিয়ে আছে। এতজনের মধ্যে কোনটি আসল রাজকুমারী তা বোঝা অসম্ভব ছিল। ঠিক তখনই
আবারও ফায়ারবার্ডের একটি পালক উড়ে এসে এক বিশেষ রাজকুমারীর সামনে পড়ে। গরম অনুভব করায় মেয়েটির ঘুম ভেঙে যায়। জন বুঝতে পারে এটাই আসল রাজকুমারী। জন তখন রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চান, তাই আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। রাজকুমারী রেগে গিয়ে বলে, তোমাদের রাজা যদি এতই সাহসী হতেন তাহলে তিনি নিজেই আমাকে নিতে আসতেন। এই কথা বলার সময় হঠাৎ রাজকুমারী পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়। জন নিজের প্রাণের কথা একটুও না ভেবে সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পড়ে রাজকুমারীকে বাঁচানোর জন্য। ঠিক তখনই নিচে অপেক্ষা করা ছোট ঘোড়াটি তাদের দেখে ফেলে। সে দ্রুত তার দুটি ডানা বের করে এবং মাটিতে পড়ার আগেই জন ও রাজকুমারীকে উদ্ধার করে ফেলে। জন ও রাজকুমারী সেদিন রাত কাটায় একটি জঙ্গলে। ছোট ঘোড়াটি খেয়াল করে জন হয়তো রাজকুমারীর প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, তাই সে জনকে সতর্ক করে, রাজা যদি এটি জানতে পারে তাহলে তোমার বিপদ আরো বেড়ে যাবে। কিন্তু তখনই রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে, আর সেও অনুভব করতে থাকে হয়তো সেও জনের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। পরদিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজ্যের লোকজন সুন্দরী রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং জনের সাহস ও বুদ্ধির প্রশংসা করতে থাকে। কিন্তু জনকে আবারও জীবিত দেখে রাজার রাগ আরো বেড়ে যায়, কারণ এবারও সে জনকে মারতে পারবে না। এরপর রাজা রাজকুমারীর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী ধীর শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ না আমার মায়ের হারিয়ে যাওয়া আংটি ফিরে পাই। রাজা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তোমার আংটি কোথায় হারিয়েছে? রাজকুমারী উত্তর দেয়, অনেক বছর আগে আমার মা সেই আংটিটি সমুদ্রে হারিয়ে ফেলেছিলেন। এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায়। সমুদ্রের তলদেশ থেকে একটি ছোট্ট আংটি খুঁজে বের করা কিভাবে সম্ভব? তখন রাজা জনকে আদেশ দেয়, তোমাকে যেভাবেই হোক সেই আংটিটি খুঁজে বের করতে হবে। কিন্তু জন জানতো না এত বিশাল সমুদ্রের কোথায় সেই আংটিটি হারিয়ে গেছে। সেই ছোট্ট ঘোড়াটির সাহায্য নেয়, কিন্তু ঘোড়াটিও এই বিষয়ে কিছুই জানতো না। তখন ঘোড়াটি তার মায়ের কাছে সাহায্য চায়। তার মা জানিয়ে দেয় আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে রয়েছে। সেই তিমিটি এখন সমুদ্রের গভীরে একটি দ্বীপের কাছে ঘুরে বেড়াচ্ছে। জন ছোট ঘোড়াটির সাথে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথিমধ্যে কিছু বিশাল পাখি তাদের আক্রমণ করে। পাখিগুলো এড়াতে গিয়ে জন হঠাৎ ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায়। পানির নিচে নেমে জন দেখতে পায় বিশাল এক তিমি মাছ লোহার মোটা শিকলে বাঁধা, এত বড় যে সেটিকে দূর থেকে একটি ছোট দ্বীপের মতো দেখাচ্ছিল। জন তিমির কাছে গিয়ে জানতে চায়, তোমাকে কে এভাবে আটকে রেখেছে? এই কথা শুনে তিমির চোখে পানি চলে আসে। সে কষ্টভরা কণ্ঠে জানায়, আমি একসময় কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তাই রাগে বেঁচে যাওয়া নাবিকরা আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আর মুক্ত হতে পারছি না। জন এটা শুনে ভাবতে থাকে কিভাবে তাকে মুক্ত করা যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ছোট্ট ঘোড়াটিকে নিয়ে তিমির বিশাল নাকের কাছে যায়। তারপর নাকের মধ্যে গিয়ে তিমির ভেতরে ছোটাছুটি করতে থাকে যেন সে হাঁচি দেয়। জনের কৌশল কাজ করে। বিশাল তিমি জোরে হাঁচি দেয় আর তার সমস্ত শিকল ছিঁড়ে যায়। শুধু তাই নয়, তার পেটের ভেতর আটকে থাকা অনেক পুরনো জাহাজও সমুদ্রে ভেসে ওঠে। তিমি অবশেষে মুক্ত হয় আর খুশিতে সমুদ্রে লাফিয়ে চলে যায়। জন তখন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু হঠাৎই সে বুঝতে পারে সে তিমির কাছ থেকে আংটিটি চাইতেই ভুলে গেছে। ঠিক তখনই হঠাৎ করে একটি ছোট্ট কাকড়া তার সামনে এসে দাঁড়ায়। কাকড়াটি মুখে করে সেই হারিয়ে যাওয়া আংটিটি নিয়ে এসেছে। আসলে জন যখন তিমির মুক্তির ব্যবস্থা করছিল তখন তিমি তার কৃতজ্ঞতা স্বরূপ কাকড়াটিকে দিয়ে আংটি জনের কাছে পাঠিয়ে দেয়। এরপর জন রাজ্যে ফিরে আসে আর রাজকুমারীর হাতে আংটিটি তুলে দেয়। রাজকুমারী খুশিতে জলমল করে ওঠে, তার চোখে আনন্দের ঝিলিক। রাজকুমারী বুঝতে পারেন জন তার জন্য যে কোনো কিছু করতে পারেন। এদিকে রাজা ও তার মন্ত্রীরা দূরবীন দিয়ে ঘোড়াটিকে দেখতে পান। তারা যখন দেখে ঘোড়া কথা বলতে পারে তখন ঘোড়াটিকে শয়তান ভেবে ভুল করেন। আতঙ্কিত হয়ে রাজা তৎক্ষণাৎ বন্দুক বের করে ঘোড়াটিকে গুলি চালান, তবে সৌভাগ্যক্রমে ঘোড়াটি বেঁচে যায়। এরপর রাজা জনের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আনেন। তাকে রাজসভার চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং কারাগারে বন্দী করা হয়। ঘোষণা দেয়া হয় কয়েকদিনের মধ্যেই জনের ফাঁসি কার্যকর করা হবে। এ খবর শুনে রাজকুমারী
জনকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করেন। তিনি রাজাকে বলেন যদি তিনি তাকে বিয়ে করতে চান তবে 3টি আলাদা পাত্রে গোসল করতে হবে। প্রথম পাত্রে থাকবে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, আর তৃতীয়টিতে থাকবে ফুটন্ত দুধ। এই 3টি পাত্রে স্নান করলে তিনি আবার যুবক হয়ে যাবেন। রাজা প্রথমে এই কথা বিশ্বাস করতে চান না, কিন্তু তখন তার মন্ত্রী পরামর্শ দেন আগে জনের উপর এই পরীক্ষা করা হোক। এই কথা শুনেই রাজকুমারী ছুটে যান ঘোড়াটির কাছে। তিনি সবকিছু খুলে বলেন এবং জানান এই ঝামেলা থেকে জনকে বাঁচাতে হলে 3টি বিশেষ জিনিসের দরকার। প্রথম, গরম পাত্রের পানিতে রাখতে হবে তার আংটি, কারণ এই আংটিতে আছে পানি ঠান্ডা করার ক্ষমতা। দ্বিতীয় পাত্রে বরফ ঠান্ডার পানিতে দিতে হবে ফায়ারবার্ডের পালক, এতে পানি গরম হয়ে যাবে। আর তৃতীয় পাত্রের ফুটন্ত দুধে রাখতে হবে এক বিশেষ ফুল, বেতের ফুল, যাতে সেই পানিও ঠান্ডা হয়ে যায় এবং জন বেঁচে যায়। কিন্তু সমস্যা হলো প্রথম দুটি জিনিসের হদিস জানা থাকলেও বেতের ফুল সম্পর্কে ঘোড়াটি কিছুই জানতো না। ঘোড়াটি রাজকুমারীর কাছে জানতে চায় বেতের ফুল কোথায় পাওয়া যাবে। রাজকুমারী জানিয়ে দেয় এই ফুল দুনিয়ার একদম শেষ প্রান্তে আছে। এইখানে রাজকুমারী জানায় যে এই ফুল তুলবে তার মৃত্যু অনিবার্য। তবুও নিজের জীবন নিয়ে এক মুহূর্ত না ভেবে প্রিয় বন্ধুকে বাঁচাতে ঘোড়াটি ফুল তুলতে বিদ্যুতের গতিতে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূর পাড়ি দিয়ে অবশেষে সে বেতের ফুলের সন্ধান পায়। নিজের জীবন নিয়ে এক মুহূর্ত না ভেবে প্রিয় বন্ধুকে বাঁচাতে ঘোড়াটি ফুল তুলে ফেলে। এদিকে রাজপ্রাসাদের এক বিশাল চত্বরে 3টি বড় পাত্র এনে রাখা হয়। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফ ঠান্ডা পানি, আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ। রাজা রাজ্যের সবার সামনে জনকে হাজির করেন এবং ঘোষণা করেন যদি জন এই 3টি পরীক্ষায় টিকতে পারে তবে তাকে মুক্তি দেওয়া হবে। তারপরই জনকে প্রথম পাত্রে ছুঁড়ে ফেলা হয়। ঠিক সেই মুহূর্তে রাজকুমারী গোপনে তার আংটিটি ওই পাত্রে ফেলে দেন। ফলে ফুটন্ত পানির বদলে পানি হয়ে যায় সাধারণ, আর জন সহজেই সেখান থেকে বেরিয়ে আসেন এবং বরফ ঠান্ডা পানির দ্বিতীয় পাত্রে পড়ে যান। কিন্তু তখনও ঘোড়াটি ফিরে আসেনি আর ফায়ারবার্ডের পালকের ব্যবস্থাও করতে পারেনি। কিন্তু ঠিক সেই সময় ফায়ারবার্ড ঘটনাটি দেখতে পেয়ে তীব্র চিৎকার শুরু করে। তার সেই চিৎকার শুনেই আর পালকটি নিজে থেকেই উড়ে গিয়ে দ্বিতীয় পাত্রের পানিতে পড়ে। এর জাদুতে বরফ ঠান্ডা পানির ভয়ঙ্কর শীতলতা দূর হয়ে যায় আর জন সহজেই সেটিও পার হয়ে যান। এরপর তাকে তৃতীয় পাত্রে ফেলে দেওয়া হয়। জন কিছুক্ষণ ধরে ফুটন্ত দুধের পাত্রের ভেতরে থাকেন। সবাই মনে করতে থাকে হয়তো তিনি আর বেঁচে নেই। রাজ্যের সাধারণ মানুষ দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে, কারণ তারা সবাই জনকে ভালোবাসতো। ঠিক তখনই ঘোড়াটি দ্রুত সেখানে এসে উপস্থিত হয় এবং বেতের ফুলটি তৃতীয় পাত্রে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। জন ফুটন্ত দুধ থেকে বেরিয়ে আসেন, কিন্তু এবার তিনি আর আগের মতো সাধারণ নন, বরং এক সুদর্শন রাজকুমারে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে রাজ্যের মানুষ আনন্দে উল্লাস করতে থাকে। রাজা এতক্ষণ হতবাক হয়ে দেখছিলেন সবকিছু। তিনি হঠাৎই নিজেকে তরুণ করার লোভে প্রথম পাত্রে ঝাঁপ দেন, কিন্তু পরক্ষণেই দেখা যায় তিনি এক অদ্ভুত বাবলের ভেতরে বন্দী হয়ে আকাশের দিকে ভেসে উঠছেন। ধীরে ধীরে বাবলটি তাকে বহন করে অদৃশ্য হয়ে যায়। রাজ্যের সবাই হেসে ওঠে, কারণ রাজাকে তারা কেউই বিশেষ পছন্দ করত না। এরপর রাজ্যের মানুষ একসঙ্গে জনকে তাদের নতুন রাজা হিসেবে গ্রহণ করে। রাজকুমারীও তার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান আর তাদের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। এদিকে আহত ঘোড়াটি মনে করে সে হয়তো আর বাঁচবে না, কিন্তু রাজকুমারী হাসি মুখে তাকে আশ্বস্ত করেন এটি আসলে ছিল একটি পরীক্ষা, যেখানে সে সফল হয়েছে। এই ফুলের কারণে কেউই মারা যায় না। এভাবেই গল্পটি এক সুখী সমাপ্তির মাধ্যমে শেষ হয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।